সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই ক্লাসে দাঁড়িয়ে জ্যামি সালবার অ্যাটেন্ডেন্স নিছিল। সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই সে মাঝপথে থেমে যায়, কারণ সামনে তাকিয়ে সে এমন কিছু দেখতে পায় যেটা বাস্তবে থাকার কথা না। আজ ক্লাসে একজন স্টুডেন্ট অনুপস্থিত, তাই মোট সংখ্যা হওয়ার কথা 29, কিন্তু জ্যামি যতবার গুনছিল ততবারই তার চোখে ধরা পড়ছিল 30 জন। প্রথমে সে ভেবেছিল হয়তো ভুল করছে, কিন্তু বারবার গুনেও একই ফল আসায় তার বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে। পাশে দাঁড়িয়ে থাকা ক্লাস মনিটর ফারিয়া তখন অবাক হয়ে টিচারের দিকে তাকায়। ফারিয়া টিচারের কাছ থেকে আবারও কনফার্ম করে, আর টিচার খুব স্বাভাবিকভাবেই বলে ওঠেন আজ তো 29 জনই আছে। এরপর আবার সবাইকে গুনতে শুরু করে জ্যামি, কিন্তু এবার সে আর মুখে 30 শব্দটা উচ্চারণ করে না, কারণ সে ততক্ষণে বুঝে গেছে অতিরিক্ত যে একজন বসে আছে সে কোনো মানুষ নয়, সে একটা আত্মা। আসলে কিছুদিন ধরেই জ্যামির সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছিল। হঠাৎ করেই সে এমন এক ক্ষমতা পেয়ে যায় যার মাধ্যমে মানুষের আশেপাশে ঘুরে বেড়ানো আত্মাগুলো দেখতে শুরু করে। সে জানতো না এটা অভিশাপ নাকি আশীর্বাদ, কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল, পৃথিবীটা এখন তার কাছে অন্য সবার চেয়ে আলাদা। রাস্তা দিয়ে হাঁটার সময়, বাসে বসে থাকা অবস্থায়, এমনকি নিজের বাড়ির কোণেও সে এমন সব ছায়ামূর্তি দেখতে শুরু করে যেগুলো আর কেউ দেখতে পেত না। তবে সে কাউকে কিছু বলতো না, কারণ সে জানতো এসব কথা বললে সবাই তাকে পাগল ভাববে। তাই বাইরে থেকে স্বাভাবিক থাকার অভিনয়টাই সে করে যাচ্ছিল। তো স্কুল ছুটির পর বাসে করে বাড়ি ফিরছিল জ্যামি। ক্লান্ত চোখে জানলার বাইরে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ তার নজর যায় সামনের সিটে, আর সেটা দেখেই তার পুরো শরীর জমে যায়, কারণ সেখানে একটা ভয়ঙ্কর বিকৃত চেহারার আত্মা বসেছিল। তার মাথাটা অস্বাভাবিকভাবে কাত হয়ে আছে, চোখ দুটো গর্তের মতো কালো, আর ঠোঁটের পাশ দিয়ে যেন পচা রক্ত গড়িয়ে পড়ছে। এমন দৃশ্য দেখে জ্যামির নিঃশ্বাস আটকে যায়। সে আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারে না। মাঝপথেই বাস থেকে নেমে রাস্তার পাশে বসে পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে ফোন বের করে সে সার্চ করতে শুরু করে, ভূত দেখলে কি করতে হয়। অনেক খোঁজাখুঁজির পর সে এক ভিডিও ব্লগারের ভিডিও খুঁজে পায়। লোকটা খুব আত্মবিশ্বাস নিয়ে বলছিল, ভূতকে কখনো ভয় দেখাতে দিও না, উল্টো ওকে ধমক দাও, এতে ভূত নিজেই ভয় পেয়ে পালিয়ে যাবে। ভিডিওটা 2 বার দেখে জ্যামি নিজেকে একটু সাহস দেওয়ার চেষ্টা করে, তারপর ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ একটা ছোট ভূত তার সামনে এসে দাঁড়ায়। দেখতে অনেকটা বাচ্চার মতো, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু স্থির চোখে তাকিয়ে আছে। জ্যামি ভয়ে জমে গেলেও এমন ভাব করে যেন সে কিছুই দেখেনি। মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু কয়েক কদম যাওয়ার পর যখন সে পেছনে তাকায় তখন দেখে ভূতটা এখনো পলক না ফেলে তার দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই তার মাথায় ব্লগারের কথাটা আসে। নিজেকে জোর করে সাহসী দেখিয়ে জ্যামি কাপা গলায় বলে ওঠে, আমাকে দুর্বল ভাবিস না, আমি কিন্তু তোকে দেখতে পাচ্ছি। কিন্তু কথাটা বলা শেষ হওয়ার আগেই নিজের গলায় নিজেরই ভয় ধরে যায়, আর পরের সেকেন্ডেই সে চিৎকার দিয়ে উল্টো দিকে দৌড় দেয়। আর ভয়ের ব্যাপার হলো সেই ছোট ভূতটাও তার পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। ভাগ্য ভালো যে বাড়িটা খুব কাছেই ছিল। জ্যামি দৌড়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর ঠিক তখনই ভূতটা দরজার বাইরে থেমে যায়। এতে সে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঘরে ঢুকেই আবার ফোন বের করে ভূত তাড়ানোর ভিডিও দেখতে শুরু করে, কিন্তু এবার অন্য এক ব্লগার সম্পূর্ণ উল্টো কথা বলে। সে জানায় ভূতের উপর চিৎকার করা জীবনের সবচেয়ে বড় ভুল, এতে ওরা আরো উত্তেজিত হয়ে তোমার পিছু নেয়। এই কথা শুনে জ্যামির বুকের ভেতরটা ধ করে ওঠে, কারণ ঠিক তখনই মাথা তুলে সে দেখতে পায় সেই ছোট ভূতটা এখন তার রুমের ভেতরে বসে টিভি দেখছে। ব্লগার আরো একটা উপায় বলেছিল, যদি কখনো ভূত দেখো তাহলে এমন আচরণ করো যেন তুমি ওদের দেখতে পাচ্ছ না। তাই জ্যামিও সেটাই করতে শুরু করে। ভূতটা সামনে লাফালাফি করুক, অদ্ভুত মুখ বানাক, বা তার একদম কাছে এসে দাঁড়াকো, জ্যামি এমন ভান করে যেন সেখানে কেউই নেই। পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তার মাঝখানে মাথা নিচু করে বসে থাকা আরেকটা ছায়ামূর্তি দেখতে পায় জ্যামি। নিজেকে শান্ত রাখতে সে কানে ইয়ারফোন গুজে গান চালিয়ে দেয়, তারপর মাথা নিচু করে হাঁটতে থাকে যাতে কেউ বুঝতে না পারে সে কিছু দেখছে। কিন্তু পরের মুহূর্তেই তার ভুল ভাঙে। ওটা কোনো ভূত ছিল না, একজন জীবিত বৃদ্ধ মানুষ ছিল। জ্যামির আচরণ দেখে লোকটা রেগে যায়। তখন সে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে সেখান থেকে দৌড় দেয়। অবশেষে স্কুলে পৌঁছে ক্লাস মনিটর ফারিয়ার সাথে দেখা হয় তার। ফারিয়া খুব স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই জ্যামির মুখের হাসি মিলিয়ে যায়, কারণ সে দেখতে পায় ফারিয়ার কাঁধের উপর একটা কালো বিকৃত হাত রাখা আছে। হাতটা মানুষের না, ওটা একটা আত্মার হাত। তবুও কিছু না বুঝার ভান করে জ্যামি ফারিয়াকে জিজ্ঞেস করে, কাল স্কুলে আসিসনি কেন? তখন ফারিয়া জানায় আগের রাতে সে শ্মশান ঘাটে একটা প্রার্থনার অনুষ্ঠানে গিয়েছিল। এই কথা শুনেই জ্যামি বুঝে যায় ওই আত্মাটা সেখান থেকেই ফারিয়ার পিছু নিয়েছে। দুপুরে টিফিনের সময় জ্যামি লুকিয়ে ফোনে ভূত তাড়ানোর উপায় খুঁজতে থাকে। সেখানে লেখা ছিল লবণ আর পবিত্র মালা আত্মাকে দূরে রাখতে সাহায্য করে। তাই সুযোগ বুঝে ফারিয়ার কাঁধে একটু লবণ ছিটিয়ে দেয় সে। যদিও তখন কোনো পরিবর্তন দেখা যায় না, কিন্তু বিকেলের দিকে সে খেয়াল করে সেই কালো হাতটা আর ফারিয়ার কাঁধে নেই। এতে জ্যামি কিছুটা স্বস্তি পায়। তো ওই দিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের লটারির আয়োজন করা হয়। সব ক্লাস মনিটর স্টেজে জড়ো হয় নিজেদের ইভেন্ট বেছে নিতে। ফারিয়া আত্মবিশ্বাস নিয়ে বলে, আমার ডান হাত খুব লাকি, আমি অবশ্যই ভালো কিছু তুলব। কিন্তু ঠিক তখনই জ্যামির চোখ আবার আটকে যায় সেই কালো হাতটার দিকে, কারণ হাতটা আবার ফিরে এসেছে।
আর এবার সেটা আগের চেয়ে আরো বড় আর ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখন স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা দুইজন স্টুডেন্ট নিজেদের মধ্যে ফিস করছিল, কারণ তারাও ওই আত্মাটাকে দেখতে পাচ্ছিল। তাদের মধ্যে মেয়েটার নাম ছিল জারা আর ছেলেটার নাম ছিল লিও। তারা বুঝতে পারে ফারিয়ার সাথে থাকা আত্মাটা কোনো সাধারণ আত্মা নয়, বরং খুবই বিপজ্জনক কিছু। ঠিক ওই মুহূর্তেই জ্যামির বুকের ভেতরটা ধীরে ধীরে কেঁপে উঠতে থাকে, কারণ সে বুঝতে পারছিল এই আত্মাটা শুধু ফারিয়ার আশেপাশে ঘুরছে না, বরং ধীরে ধীরে তার শরীরের সাথে মিশে যাচ্ছে। স্টেজের উপর দাঁড়িয়ে থাকা ফারিয়া তখনও হাসি মুখে সবার সাথে কথা বলছিল, কিন্তু জ্যামির চোখে অন্য একটা দৃশ্য ধরা পড়ছিল। ছিল সেই কালো হাতটা ধীরে ধীরে ফারিয়ার কাঁধ বেয়ে তার গলার দিকে উঠে আসছিল, যেন কোনো অদৃশ্য প্রাণী নিজের শিকারকে শক্ত করে জড়িয়ে ধরছে। আর ঠিক তখনই জ্যামি লক্ষ্য করে স্টেজের এক কোনায় বসে আছে আরেকটা আত্মা। এই আত্মাটা অন্যদের মতো ছিল না, তার পুরো শরীরটা যেন ধোঁয়ার মতো ঝাপসা, আর তার চোখ দুটো অস্বাভাবিক বড়। ভয়ঙ্কর ব্যাপার হলো আত্মাটা ধীরে ধীরে তাদের ক্লাস টিচার রেহানা ম্যামের একদম পাশে গিয়ে বসে পড়ে, তারপর স্থির চোখে ম্যামের পেটের দিকে তাকিয়ে থাকতে শুরু করে। এই দৃশ্য দেখেই জ্যামির শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সে জানতো রেহানা ম্যাম খুব শীঘ্রই মা হতে চলেছেন। আয়েশার মনে হতে থাকে ওই আত্মাটা হয়তো ম্যামের অনাগত বাচ্চা ক্ষতি করতে এসেছে। তাই আর কিছু না ভেবে সে হঠাৎ অভিনয় শুরু করে। পেট চেপে ধরে কাপা গলায় বলে ওঠে, ম্যাডাম আমার খুব ব্যথা করছে। রেহানা ম্যাম সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে যান। ফারিয়াও দৌড়ে এসে জ্যামিকে ধরে, তারপর দুজনে মিলে তাকে স্টেজের পাশ থেকে বাইরে নিয়ে যায়। আর ঠিক তখনই স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা জারা আর লিও একে অপরের দিকে তাকায়, কারণ তারা বুঝে গেছে জ্যামি শুধু আত্মা দেখতে পাই না, সে অন্যদের বাঁচানোর চেষ্টাও করছে। বাইরে এসে জ্যামি নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু তার মাথার ভেতর বারবার একই প্রশ্ন ঘুরছিল, কেন এত আত্মা এখন একসাথে দেখা দিচ্ছে। তখনই লিও ধীরে ধীরে তার কাছে আসে। সে খুব নিচু গলায় বলে, এই স্কুলটা স্বাভাবিক না। আয়েশা চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। লিও তখন বলতে শুরু করে বহু বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনার কথা। অনেক বছর আগে ঠিক এই স্কুলেই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। স্টেজে অনুষ্ঠান চলছিল, পুরো স্কুল ভর্তি ছিল ছাত্রছাত্রী, শিক্ষক আর অভিভাবকে। সবাই আনন্দে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ করেই স্কুলের পুরনো বিল্ডিং কেঁপে ওঠে। প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি, তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ভবনটা ধসে পড়ে। চারদিকে শুধু চিৎকার, ধুলো আর রক্ত। অনেকেই সেখানেই চাপা পড়ে মারা যায়। প্রায় 50 জন ছাত্রছাত্রী আর শিক্ষক সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। এমনকি কয়েকজন অভিভাবকও মারা গিয়েছিলেন। আর সেই ঘটনার পর থেকেই এই স্কুলে অসংখ্য আত্মা আটকে আছে। তারা এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারে না। লিও আরো বলে, সাধারণ সময় ওরা খুব দুর্বল থাকে, কিন্তু কালচারাল ফেস্টিভ্যালের সময় ওরা অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। কথাগুলো শুনে জ্যামির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু জ্যামি তখনও অন্য কিছু ভাবছিল। তার মাথায় শুধু ফারিয়ার কথা ঘুরছিল, কারণ সে বুঝতে পারছিল ফারিয়ার সাথে থাকা আত্মাটা অন্য সবার চেয়ে আলাদা। ওটা শুধু পাশে ঘুরছে না, ধীরে ধীরে ফারিয়ার জীবন শক্তি শুষে নিচ্ছে। স্কুল শেষ হওয়ার পর জ্যামি সরাসরি বাজারে যায়। অনেক খোঁজাখুঁজির পর একটা পবিত্র তসবিহ বা পুতির মালা কিনে আনে। পরদিন সকালে ফারিয়াকে সেটা দিয়ে বলে, এটা খুব লাকি, হাতে রাখলে খারাপ কিছু দূরে থাকে। ফারিয়া কিছু না ভেবেই হাসি মুখে মালাটা হাতে পড়ে ফেলে, কিন্তু ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটে। মালাটা হাতে পড়ার সাথে সাথেই টক শব্দ করে সুতো ছিঁড়ে যায়, সব পুঁতি মাটিতে ছড়িয়ে পড়ে। ফারিয়া অবাক হয়ে যায়, কিন্তু জ্যামির মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ সে স্পষ্ট দেখতে পাচ্ছিল সেই কালো হাতটা এবার আগের চেয়ে আরো মোটা আর বড় হয়ে গেছে, যেন মালাটার পবিত্র শক্তি আত্মাটাকে খেপিয়ে তুলেছে। জ্যামি তখন আর দেরি না করে ফারিয়ার হাত ধরে টেনে নিয়ে যায় কাছের একটা ছোট মন্দিরে। ফারিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ এখানে কেন? জ্যামি জোর করে হাসি দিয়ে বলে, শুনেছি এখানে মানত করলে ভাগ্য খুলে যায়। ফারিয়া কথাটা বিশ্বাস করে, তারপর চোখ বন্ধ করে মন দিয়ে প্রার্থনা করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই জ্যামি ধীরে ধীরে পেছনে তাকায়, আর তাকাতেই তার বুক ধরফর করে ওঠে, কারণ মন্দিরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই আত্মাটা। তার চোখ দুটো এবার আগের চেয়ে আরো ভয়ঙ্কর, মুখটা রাগে বিকৃত হয়ে গেছে। তবে একটা জিনিস দেখে জ্যামি একটু স্বস্তি পায়, আত্মাটা এখন আর ফারিয়ার শরীরের সাথে লেগে নেই। মন্দিরের ভেতরে ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়ে আছে। এতে জ্যামি মনে মনে বুঝে যায় পবিত্র জায়গাগুলোতে আত্মাটার শক্তি কমে যায়। তো কয়েকদিন পর হঠাৎ করেই রেহানা ম্যাম অসুস্থ হয়ে পড়েন, কারণ তার ডেলিভারির সময় খুব কাছাকাছি চলে এসেছে। ক্লাসে সবাই যখন ম্যামের শরীর খারাপ নিয়ে কথা বলছিল, ঠিক তখনই জ্যামি ম্যামের দিকে তাকিয়ে জমে যায়, কারণ সে দেখতে পায় ম্যামের পেটের চারপাশে অসংখ্য হাতের মতো ছায়া ঘুরছে, দেখতে অনেকটা কালো সাপের মতো। মুহূর্তের মধ্যে জ্যামির মনে হয় এই আত্মাগুলো হয়তো ম্যামের বাচ্চার ক্ষতি করবে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে লিও নিচু গলায় বলে ওঠে, ভয় পাবি না, ওরা ক্ষতি করতে আসেনি। জ্যামি অবাক হয়ে তার দিকে তাকায়। লিও তখন বলে, এই আত্মাগুলো বাচ্চাটাকে পাহারা দিচ্ছে। কথাটা শুনে জ্যামি কিছুটা অবাক হয়, কারণ এই প্রথম সে বুঝতে পারে সব আত্মাই খারাপ না, কিছু আত্মা শুধু তাদের অসমাপ্ত অনুভূতি নিয়ে পৃথিবীতে আটকে থাকে। তো এর পরদিন ক্লাসে আবার ভোট হয়, কারণ লটারিতে ফারিয়ারা ভালো কোনো ইভেন্ট পায়নি। অনেক আলোচনা শেষে ঠিক হয় এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের ক্লাস হান্টেড হাউস তৈরি করবে। ক্লাসের সবাই খুব উত্তেজিত হয়ে যায়। ঠিক তখনই প্রিন্সিপাল স্যার ক্লাসে এসে একটা সুখবর দেন, রেহানা ম্যাম একটা সুস্থ ছেলের জন্ম দিয়েছেন। খবর
খবরটা শুনে পুরো ক্লাস আনন্দে চিৎকার করে ওঠে। কিন্তু এরপর প্রিন্সিপাল আরো একটা কথা বলেন, ম্যাম কিছুদিন ছুটিতে থাকবেন, তাই তার জায়গায় নতুন একজন অস্থায়ী শিক্ষক আসবেন। কিছুক্ষণের মধ্যেই ক্লাসরুমের দরজা খুলে ভেতরে ঢোকেন নতুন স্যার, ফারহান স্যার। স্যার লম্বা, স্মার্ট আর দেখতে অসম্ভব আকর্ষণীয়। ক্লাসের প্রায় সব মেয়েই তাকে দেখে একদম মুগ্ধ হয়ে যায়। কেউ ফিসফিস করছে, কেউ লজ্জায় হাসছে, কিন্তু জ্যামির মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কারণ সে স্যারের পেছনে এমন কিছু দেখতে পাচ্ছিল যেটা দেখে তার বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ফারহান স্যারের ঠিক পেছনে দাঁড়িয়েছিল একটা বিশাল কালো আত্মা। অন্য আত্মাগুলোর মতো এটা ঝাপসা না, বরং অনেক বেশি স্পষ্ট। তার লম্বা চুল মাটিতে লুটিয়ে আছে, চোখ দুটো একদম সাদা, আর মুখের ভেতরটা অস্বাভাবিক অন্ধকার। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আত্মাটা এক মুহূর্তের জন্য ফারহান স্যারের কাছ থেকে দূরে যাচ্ছিল না। ফারহান স্যার যখন বোর্ডে নিজের নাম লিখছিলেন তখন পুরো ক্লাস মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল। কেউ ফিসফিস করে বলছিল স্যারটা দেখতে সিনেমার হিরোর মতো, কেউ আবার লজ্জা পেয়ে নিচের দিকে তাকাচ্ছিল। কিন্তু জ্যামির দৃষ্টি শুধু এক জায়গাতেই আটকে ছিল। ফারহান স্যারের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা সেই কালো আত্মাটা এক দৃষ্টিতে পুরো ক্লাসের দিকে তাকিয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আত্মাটার চোখ ধীরে ধীরে গিয়ে থামে ফারিয়ার উপর। সেই মুহূর্তে জ্যামির বুকের ভেতরটা ধক করে ওঠে, কারণ সে অনুভব করতে পারে আত্মাটা যেন ফারিয়াকে পছন্দ করে ফেলেছে। তো যাই হোক, হান্টেড হাউস তৈরির কাজ শুরু হয়ে যায়। পুরো ক্লাস মিলে দেয়ালে কালো কাপড় লাগাচ্ছে, নকল রক্ত ছিটাচ্ছে, প্লাস্টিকের কঙ্কাল ঝুলাচ্ছে। সবাই খুব আনন্দ করছিল, কিন্তু জ্যামির কাছে পুরো দৃশ্যটা অন্যরকম লাগছিল, কারণ সে দেখতে পাচ্ছিল স্কুলের ভেতরে থাকা প্রায় সব আত্মাই ধীরে ধীরে সেই রুমটার দিকে জড়ো হচ্ছে। কারো মুখ পোড়া, কারো শরীর আধা ভাঙা, কেউ আবার শুধু দাঁড়িয়ে আছে নিঃশব্দে। মনে হচ্ছিল সত্যিকারের মৃত মানুষগুলোও যেন এই ইভেন্টে অংশ নিতে এসেছে। প্রথম দিকে জ্যামি ভয়ে কাঁপছিল, কিন্তু সে মুখে কিছুই প্রকাশ করছিল না, কারণ এখন সে বুঝে গেছে ভয় দেখালে আত্মাগুলো আরো বেশি কাছে আসে। পরের দিন ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ ফারহান স্যার ফারিয়ার নাম ধরে ডাকে, ফারিয়া এই ফাইলটা একটু। এতটুকু কথা শুনেই পুরো ক্লাসে ফিসফিস শুরু হয়ে যায়। কেউ হাসছে, কেউ মজা করছে। একটা মেয়ে তো পাশ থেকে বলেই ফেলে, স্যার শুধু ফারিয়ার নামই মনে রাখছে। ফারিয়া লজ্জা পেয়ে হেসে ফেলে, কিন্তু ঠিক তখনই জ্যামি দেখতে পায় ফারহান স্যারের পেছনে দাঁড়িয়ে থাকা সেই কালো আত্মাটা ধীরে ধীরে ফারিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তার চোখ দুটো এবার ভয়ঙ্কর ভাবে জ্বলছিল। আর পরের কয়েকদিনের মধ্যেই ফারিয়ার সে আগের মতো হাসি খুশি থাকতো না, সবসময় ক্লান্ত লাগতো। তার মুখ শুকিয়ে যেতে থাকে, চোখের নিচে কালো দাগ পড়ে যায়। ক্লাসে বসে থাকলেও বারবার মাথা ঘুরছিল তার। সবার কাছে ব্যাপারটা সাধারণ অসুস্থতা মনে হলেও জ্যামি জানতো আসল কারণ কি। সে দেখতে পাচ্ছিল সেই আত্মাটা প্রতিদিন ফারিয়ার শরীর থেকে শক্তি শুষে নিচ্ছে। যখনই ফারিয়া দুর্বল হয়ে পড়তো, আত্মাটার শরীর ততটাই স্পষ্ট আর শক্তিশালী হয়ে উঠত। একদিন গ্রুপ ফটো তোলার সময় জ্যামি এমন একটা দৃশ্য দেখে যেটা দেখে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। সবাই যখন হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়েছিল তখন সে দেখতে পায় ফারিয়ার শরীরের অর্ধেক অংশের উপর যেন সেই আত্মাটা চেপে বসে আছে। মনে হচ্ছিল ধীরে ধীরে ফারিয়ার শরীরটা নিজের দখলে নিয়ে নিচ্ছে ওটা। জ্যামির ইচ্ছে হচ্ছিল সাথে সাথে সব বলে দেয়, কিন্তু সে পারছিল না, কারণ যদি ফারিয়া সতীটা জেনে যায় তাহলে হয়তো ভয়েই ভেঙে পড়বে। তো শেষ চেষ্টা হিসেবে আবারও ফারিয়াকে সেই মন্দিরে নিয়ে যায় জ্যামি। এইবার তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক ছিল। সে মনে মনে আশা করছিল আগের মতো হয়তো এবারও আত্মাটা দূরে সরে যাবে। ফারিয়া আবারও চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে, কিন্তু কয়েক সেকেন্ড পরই মন্দিরের ভেতরের পবিত্র শক্তিও এবার আত্মাটাকে থামাতে পারছিল না। এই দৃশ্য দেখেই জ্যামি বুঝে যায় পরিস্থিতি এখন তার হাতের বাইরে চলে যাচ্ছে। এরপর থেকেই ফারিয়ার আচরণ পুরোপুরি বদলে যেতে শুরু করে। সে খুব অল্পতেই রেগে যাচ্ছিল, এমনকি জ্যামির সাথেও অকারণে খারাপ ব্যবহার শুরু করে। জ্যামি তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ফারিয়া হঠাৎ প্রচন্ড রেগে যায়। তারপর জোরে ধাক্কা মেরে জ্যামিকে মাটিতে ফেলে দেয়। না, ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাওয়ার পরও জ্যামি রাগ করেনি, বরং তার চোখে পানি চলে আসে, কারণ সে বুঝতে পারছিল এটা আসলে ফারিয়া না, ওই আত্মাটা ধীরে ধীরে তার মন নিয়ন্ত্রণ করছে। সেদিন বাড়ি ফিরে অনেকক্ষণ চুপচাপ বসেছিল জ্যামি। তার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে ফারিয়াকে বাঁচানো যায়। ঠিক তখনই হঠাৎ সেই ছোট ভূতটা আবার তার সামনে এসে হাজির হয়। ভূতটা এবার আগের মতো ভয় দেখাচ্ছিল না, বরং চুপচাপ দাঁড়িয়েছিল। জ্যামি ভয়ে তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে এমন ভাব করতে থাকে যেন সে খুব ব্যস্ত, কিন্তু তার হাত এতটাই কাঁপছিল যে ফোনটাই প্রায় পড়ে যাচ্ছিল, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। পরদিন সকালে হঠাৎ তার মনে পড়ে ফারিয়া ইদানিং খুব বেশি ক্ষুধার্ত হয়ে যাচ্ছে। তাই সে নিজের হাতে অনেক রকম খাবার রান্না করে টিফিনে ভরে স্কুলে নিয়ে যায়। স্কুলে গিয়ে অনেকক্ষণ ফারিয়াকে খুঁজেও পায় না। এরপর ফারহান স্যার ক্লাসে এসে জানান ফারিয়ার শরীর খুব খারাপ, ও কয়েকদিন স্কুলে আসবে না। এই কথাটা শুনেই জ্যামির বুক ধক করে ওঠে। সে সঙ্গে সঙ্গে ফারিয়ার মাকে ফোন দেয়, আর তখন জানতে পারে ফারিয়ার অবস্থা খুবই খারাপ, সে প্রায় জ্ঞানহীন হয়ে পড়ে আছে। এই কথা শুনে জ্যামি পুরোপুরি নিশ্চিত হয়ে যায় সবকিছুর পেছনে ওই কালো আত্মাটাই আছে।
তাই সে দৌড়ে যায় জারার কাছে, কারণ সে বুঝে গেছে এখন আর একা কিছু করা সম্ভব না। এই প্রথমবার জ্যামি কাউকে সব সত্যি খুলে বলে। সে জানায় আমিও আত্মা দেখতে পাই। যারা অবাক হয় না, বরং শান্ত গলায় বলে আমি আগেই বুঝেছিলাম। তারপর যারা একটা ভয়ঙ্কর তথ্য জানায়। সে বলে ফারিয়া এমন মানুষ যাকে আত্মারা খুব সহজে টার্গেট করতে পারে। জ্যামি তখন বলে ফারিয়া যত বেশি খাচ্ছে আত্মাটাও তত বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। যারা মাথা নাড়ে, কারণ আত্মাটা আসলে ফারিয়ার শরীরের শক্তি শুষে নিয়ে নিজেকে আরো শক্তিশালী করছে। এরপর জ্যামি, যারা আর লিও মিলে দূর থেকে ফারহান স্যারের উপর নজর রাখতে শুরু করে। তখন লিও নিচু গলায় বলে স্যারের পেছনে থাকা ওটা সাধারণ কোনো ভূত না। এই কথা শুনে যারা চোখ বন্ধ করে। সে আত্মাটার অতীত বোঝার চেষ্টা করতে থাকে। চারপাশের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। কয়েক সেকেন্ড পর যারা হঠাৎ চোখ খুলে ফেলে। তার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে। সে কাঁপা গলায় বলে ওঠে এটা সাধারণ আত্মা না, এটা জীব আত্মা। জ্যামি কিছুই বুঝতে পারে না। তখন যারা ব্যাখ্যা করে এটা এমন একজন নারীর আত্মা যে জীবিত অবস্থায় ফারহান স্যারের খুব কাছের মানুষ ছিল, আর মৃত্যুর পরেও সে তাকে ছেড়ে যেতে পারেনি। যারা আরো বলে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কোনো মেয়ে যদি ফারহান স্যারের কাছে আসে এই আত্মাটা তাকে সহ্য করতে পারে না। আর ঠিক এই কারণেই ফারিয়া এখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এরপর যারা ধীরে ধীরে নিজের পকেট থেকে একটা ছোট্ট তাবিজ বের করে। তাবিজটা দেখতে খুব সাধারণ হলেও সেটা হাতে নেওয়ার পর জ্যামি অদ্ভুত একটা ঠান্ডা অনুভব করে। যারা তখন নিচু গলায় বলে এটার মধ্যে প্রার্থনার শক্তি আছে, কোনোভাবে এটা ফারহান স্যারের শরীরের সাথে লাগাতে পারলে আত্মাটা দুর্বল হয়ে যেতে পারে। জ্যামি কিছুক্ষণ তাবিজটার দিকে তাকিয়ে থাকে, কারণ সে জানতো কাজটা মোটেও সহজ হবে না। পরদিন সুযোগ বুঝে সে ফারহান স্যারের ডেস্কের পাশে যান। জ্যামি স্বাভাবিক থাকার চেষ্টা করে ধীরে ধীরে তাবিজটা স্যারের ব্যাগের পাশে লাগিয়ে দেয়। আর ঠিক তখনই যারা দূরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। প্রথম কয়েক সেকেন্ড সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু তারপর হঠাৎ পুরো ক্লাসরুমের বাতাস ভারী হয়ে যায়। ফ্যানগুলো অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। আর জ্যামি দেখতে পায় সেই কালো আত্মাটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকাচ্ছে। তার চোখ দুটো আগের চেয়ে অনেক বেশি অন্ধকার লাগছিল। কয়েক মুহূর্ত পর তাবিজটা নিজে থেকেই ছেড়ে মাটিতে পড়ে যায়, কিন্তু আত্মাটার উপর কোনো প্রভাব পড়ে না। সে আগের মতোই ফারহান স্যারের পেছনে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য দেখে যারা, লিও আর জ্যামি তিনজনই চুপ হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে ব্যাপারটা তারা যতটা ভেবেছিল তার চেয়েও বেশি জটিল। ওই রাতেই জ্যামি আবার ফারিয়ার মাকে ফোন দেয়। তখন জানতে পারে ফারিয়ার অবস্থা আরো খারাপ হয়েছে। সে এখন প্রায় জ্ঞানহীন অবস্থায় আছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সে রেহানা ম্যামও আছেন, কারণ তিনি নিজের ছেলেকে নিয়ে চেক আপে এসেছিলেন। তখন অনেক দ্বিধার পর জ্যামি সব সত্যি খুলে বলে। সে জানায় ফারহান স্যারের সাথে একটা আত্মা সবসময় থাকে, আর সেই আত্মাটাই ফারিয়ার ক্ষতি করছে। প্রথমে রেহানা ম্যাম চুপ করে থাকেন, তারপর ধীরে ধীরে ফারহান স্যারের ছোটবেলার কথা বলতে শুরু করেন। তিনি জানান ফারহান আর তিনি ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন। ফারহানের মা তাকে খুব বেশি নিয়ন্ত্রণ করতেন। তিনি কখনো চাইতেন না ফারহান অন্য কারোর সাথে বেশি মিশুক। এমনকি ছোটবেলায় ফারহান খেলতে গেলেও তার মা রেগে যেতেন। নাচ, গান, বন্ধুদের সাথে ঘোরাঘুরি কিছুই পছন্দ করতেন না তিনি। ফারহান সবসময় একটা চাপের মধ্যে বড় হয়েছে। এই কথাগুলো শুনেই লিও হঠাৎ পুরো ব্যাপারটা বুঝতে পারে। সে ধীরে ধীরে বলে ওঠে তাহলে ওই আত্মাটা সম্ভবত ফারহান স্যারের মা। রেহানা ম্যাম অবাক হয়ে তার দিকে তাকান, কারণ ফারহানের মা অনেক বছর আগেই মারা গেছেন। তখন লিও বুঝিয়ে বলে সমস্যা হলো তিনি বেঁচে থাকতেও ফারহান স্যারকে নিজের কাছ থেকে দূরে যেতে দিতেন না, আর মৃত্যুর পরেও সেই আসক্তি শেষ হয়নি। এখন তিনি সাধারণ আত্মা নেই, একটা অভিশাপের মতো হয়ে গেছেন। জ্যামি তখন বুঝতে পারে কেন আত্মাটা ফারিয়াকে টার্গেট করেছে, কারণ ফারহান স্যারের কাছাকাছি আসার পর থেকেই ফারিয়া দুর্বল হয়ে পড়েছিল। আত্মাটা যেন কাউকেই স্যারের আশেপাশে সহ্য করতে পারছিল না। লিও তখন বলে ফারিয়াকে বাঁচাতে হলে ফারহান স্যার আর ওই আত্মার সংযোগ ভাঙতেই হবে, কিন্তু কাজটা সহজ না, কারণ আত্মাটা এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। ঠিক তখনই জ্যামির একটা কথা মনে পড়ে। প্রথমবার যখন সে ফারিয়াকে মন্দিরে নিয়ে গিয়েছিল তখন কিছুটা কাজ হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার রাতে যাওয়ার পর কোনো লাভ হয়নি। লিও তখন জিজ্ঞেস করে প্রথমবার কখন গিয়েছিলে? জ্যামি বলে দুপুরে, আর দ্বিতীয়বার রাতে। এই কথা শুনে লিও কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে তাহলে ব্যাপারটা পরিষ্কার। সে বুঝিয়ে বলে দিনের সময় পবিত্র জায়গার শক্তি বেশি থাকে, রাতের দিকে সেই শক্তি অনেক কমে যায়। মানে যদি কিছু করতে হয় সেটা সূর্য ডোবার আগেই করতে হবে, কিন্তু সমস্যা হলো তখন বিকেল প্রায় শেষ, সময় খুব কম। তাই জ্যামি দ্রুত একটা পরিকল্পনা করে। পরদিন হান্টেড হাউসের সাজসজ্জার কিছু অংশ ইচ্ছে করে নষ্ট করে দেয় সে। তারপর ফারহান স্যারের কাছে গিয়ে বলে স্যার কিছু জিনিস আবার কিনতে হবে, না হলে কালকের ইভেন্ট শেষ করা যাবে না। ফারহান স্যার ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেন। তিনি রাজি হয়ে যান জ্যামিকে নিয়ে বাইরে যেতে। এদিকে রেহানা ম্যাম বসে পুরনো দিনের কথা ভাবছিলেন। ফারহানের বাবা যখন তাদের ছেড়ে চলে যান তখন তার মা পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তারপর থেকেই ফারহানই ছিল তার জীবনের একমাত্র ভরসা। তিনি ধীরে ধীরে এতটাই নির্ভরশীল হয়ে পড়েন যে কাউকে ফারহানের কাছে সহ্য করতে পারতেন না। এদিকে জ্যামি ধীরে ধীরে ফারহান স্যারকে সেই মন্দিরের দিকে নিয়ে যায়, কিন্তু মন্দিরের কাছে পৌঁছাতেই চারপাশের পরিবেশ অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করে। বাতাস ঠান্ডা হয়ে যায়, আর জ্যামি দেখতে পায় ফারহান স্যারের পেছনে থাকা আত্মাটা অস্থির হয়ে উঠেছে। তার মুখটা বিকৃত হয়ে যায়। সে যেন বারবার ফারহান স্যারকে পিছনে টেনে নেওয়ার চেষ্টা করছে। জ্যামির হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আর পেছনে ফেরার
উপায় ছিল না, কারণ ফারিয়ার অবস্থা তখন খুবই খারাপ। ঠিক তখনই যারা দৌড়ে এসে ফারহান স্যারকে জোরে ধাক্কা দিয়ে মন্দিরের ভেতরে ফেলে দেয়। আর সেই মুহূর্তেই জ্যামি দেখতে পায় আত্মাটা হঠাৎ পেছনে ছিটকে গেছে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে দিয়েছে। যারা তখন চিৎকার করে বলে, জ্যামি, স্যারকে নিয়ে ভেতরে যাও। এরপর সে নিজে দাঁড়িয়ে আত্মাটাকে আটকে রাখার চেষ্টা করতে থাকে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আত্মাটা আরো হিংস্র হয়ে ওঠে। একটা প্রচন্ড ঝাপটার মতো শক্তি যারাকে মাটিতে ফেলে দেয়। তখন জ্যামি বুঝতে পারে আত্মাটা এখন মরিয়া হয়ে গেছে, কারণ সে কোনোভাবেই ফারহান স্যারকে ছাড়তে চাচ্ছে না। যারা মাটিতে পড়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে। তার মুখে তখন স্পষ্ট ক্লান্তি দেখা যাচ্ছিল। এদিকে ফারহান স্যার তখনও পুরো ব্যাপারটা বুঝতে পারছিলেন না। তার কাছে সবকিছুই অদ্ভুত লাগছিল। তিনি বারবার জিজ্ঞেস করছিলেন কি হচ্ছে এখানে, কিন্তু জ্যামি তখন কিছু বোঝানোর অবস্থায় ছিল না, কারণ তার চোখের সামনে সে পরিষ্কার দেখতে পাচ্ছিল ফারহান স্যারের মায়ের আত্মাটা ধীরে ধীরে আবার মন্দিরের দিকে এগিয়ে আসছে। যদিও মন্দিরের সীমানায় আসতেই তার শরীরটা কেঁপে উঠছিল, তবুও সে থামছিল না। মনে হচ্ছিল যে কোনো মূল্যে সে আবার ফারহান স্যারের কাছে যেতে চাচ্ছে। ঠিক তখনই আত্মাটা আবার সামনে এগিয়ে আসে। মন্দিরের দরজার কাছে আসতেই তার শরীরের চারপাশে ধোঁয়ার মতো কালো ছায়া তৈরি হতে থাকে, কিন্তু তবুও সে থামে না। জ্যামি বুঝতে পারে এই আত্মাটা শুধু রাগ বা ঘৃণার কারণে এখানে নেই, তার মধ্যে এক ধরনের অস্বাভাবিক আসক্তি কাজ করছে। ফারহান স্যারই ছিল তার জীবনের একমাত্র কেন্দ্র, তাই মৃত্যুর পরেও সে তাকে ছাড়তে পারে না। তার কালো ছায়াময় চেহারাটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। আগের মতো ভয়ঙ্কর না দেখে এখন তাকে অনেকটা সাধারণ একজন মহিলার মতো লাগছিল। ফারহান স্যার তখন স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। আত্মাটা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলে, তুই শুধু আমার, অন্য কারো না। কথাগুলো শুনে ফারহান স্যারের মুখের ভাব বদলে যায়। মনে হচ্ছিল ছোটবেলার পুরনো স্মৃতিগুলো আবার সামনে চলে এসেছে। রেহানা ম্যাম যেসব কথা বলেছিলেন সেগুলো যেন সত্যি হয়ে দাঁড়ায়। ছোটবেলা থেকেই তিনি সবসময় নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন। কি করবে, কার সাথে কথা বলবে, কোথায় যাবে, সবকিছু তার মা ঠিক করে দিতেন। আর সেই চাপটাই মৃত্যুর পরেও শেষ হয়নি। জ্যামি তখন ধীরে ধীরে ফারহান স্যারের পাশে গিয়ে দাঁড়ায়। সে বুঝতে পারছিল এখন সবচেয়ে দরকার স্যারকে স্বাভাবিক রাখা। তাই খুব শান্ত গলায় সে বলে, স্যার সামনে তাকান, পেছনে তাকানোর দরকার নেই। ফারহান স্যার ধীরে ধীরে মাথা তোলে। মন্দিরের বাইরের আকাশ তখন বিকেলের আলোয় ভরে ছিল। কিছু পাখি উড়ে যাচ্ছিল দূরে। জ্যামি আবার বলে, একটু গভীর শ্বাস নিন। ফারহান স্যার ধীরে ধীরে চোখ বন্ধ করেন। আর ঠিক তখনই আত্মাটার শরীর থেকে কালো ধোঁয়ার মতো ছায়াগুলো আলাদা হতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে শরীরটা মিলিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর পুরো জায়গাটা আবার স্বাভাবিক হয়ে যায়। এর কয়েকদিন পর ফারিয়ার অবস্থার উন্নতি হতে শুরু করে। সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে। তার মুখের ক্লান্ত ভাবটাও কমে যায়। জ্যামি যখন প্রথমবার ফারিয়াকে আবার হাসতে দেখে তখন সে সত্যিই স্বস্তি পায়। এদিকে ফারহান স্যারও আগের চেয়ে অনেক শান্ত হয়ে যান। যদিও পুরো ঘটনার কিছু অংশ তিনি এখনো বুঝতে পারেননি, তবুও তার আচরণে একটা পরিবর্তন দেখা যায়। মনে হচ্ছিল অনেক দিনের একটা চাপ যেন হঠাৎ কমে গেছে। এরপর ধীরে ধীরে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন চলে আসে। স্কুলের সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে। হন্টেড হাউসের শেষ প্রস্তুতি চলছিল। ফারিয়া যদিও পুরোপুরি স্বাভাবিক হয়েছিল, তবুও ভেতরে ঢুকতে একটু ভয় পাচ্ছিল। কিন্তু জ্যামি আর যারা তাকে জোর করেই ভেতরে নিয়ে যায়। হন্টেড হাউসের ভেতরে তখন অল্প আলো জ্বলছিল। চারদিকে নকল কঙ্কাল, কালো কাপড় আর ভয়ের সাজসজ্জা লাগানো ছিল। কিন্তু জ্যামি জানতো এখানে শুধু নকল কিছু নেই। স্কুলের অনেক আতাও এই জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই লিও তাদের সামনে এসে দাঁড়ায়। সে স্বাভাবিকভাবেই জ্যামির সাথে কথা বলতে শুরু করে, কিন্তু কয়েক সেকেন্ড পর ফারিয়া অবাক হয়ে বলে, তুই কার সাথে কথা বলছিস? জ্যামি থেমে যায়, কারণ ফারিয়া যেন লিওকে দেখতেই পাচ্ছিল না। ঠিক তখনই সতীটা সামনে আসে। লিও ধীরে ধীরে বলে, আমি আসলে তোমাদের মতো না। এরপর জানা যায় বহু বছর আগে স্কুল ধসে পড়ার ঘটনায় লিও মারা গিয়েছিল। সে সেই ছাত্রদের একজন ছিল যারা এখনো এই স্কুল ছেড়ে যেতে পারেনি। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এই স্কুলটা আসলে শুধু মেয়েদের স্কুল। মানে স্কুলে যেসব ছেলেকে দেখা যেত তাদের সবাই আসলে আত্মা ছিল। লিও তাদের মধ্যেই একজন। এই সত্যিটা জানার পর ফারিয়া পুরোপুরি চুপ হয়ে যায়। আর জ্যামি বুঝতে পারে সে এতদিন যেই পৃথিবীটা দেখছিল সেটা সাধারণ মানুষের পৃথিবীর চেয়ে অনেক আলাদা। আর এই টুইস্টের মাধ্যমেই গল্পটা শেষ হয়। তো বন্ধুরা, তুমিও যদি জ্যামির মতো আত্মা দেখার শক্তি পাও তাহলে তোমার অনুভূতি কেমন হতো কমেন্ট করে জানাও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।